নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর। তো তোমাদের দীর্ঘদিন ক্লাস হচ্ছে না, কারণ ক্লাসের সপ্তাহে মাত্র একটা ক্লাস, সে কারণে তো ক্লাসের কিছু কাজ ব্যাহত হয়ই। এছাড়াও স্পোর্টস এর কারণে তোমাদের কিছু ক্লাস মিস হয়েছে। এই কারণে আমি তোমাদেরকে অনলাইনে আমার এই অধ্যায়ের উপরে ক্লাস দিচ্ছি। আমি আশা করি তোমাদের উপকার হবে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান কিভাবে করব, এই এই চ্যাপ্টারটা তোমরা ওপেন করবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি। ওকে, এই যে ষষ্ঠ অধ্যায়, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। এই অধ্যায় শেষে আমরা সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবো, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবো, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং করতে পারবো এবং পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান করতে পারবো। তো প্রথমেই জানা যাক সমস্যার সমাধানে প্রোগ্রামিং। আমরা গত বছর আমাদের অষ্টম শ্রেণীতে কিন্তু এই অংশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তো ওই অধ্যায় থেকেই তোমাদেরকে এবছর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছে, তবে প্রোগ্রামিংগুলো একটু ব্যাপক আকারে দেওয়া হয়েছে। মোটামুটি এই অভিজ্ঞতায় যে ধারণা অর্জন করা দরকার সেটা আমরা গত বছর নিয়েছি। তো সমস্যা সমাধানে প্রোগ্রামিং, বাস্তব জীবনে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। আচ্ছা, নানান সমস্যার সম্মুখীন হই। এই যে সমস্যা সমাধানে প্রোগ্রামিং, আমাদেরকে ওই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমস্যার সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করে নিয়ে আসার বিষয়টি জড়িত। এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা ভাবনা করা, সেই বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা এবং তারপরে সেরা সমাধানটি বাস্তবায়ন করা অন্তর্ভুক্ত থাকে। তো আমরা এই যে এই বিষয়গুলো, এই যে এখানে কতগুলো প্রোগ্রামিং এর ছবি দেওয়া হয়েছে প্রোগ্রামিং ভাষার, এটা আমরা গত বছরের বইয়েও পেয়েছিলাম, অষ্টম এবং নবম শ্রেণীর। তো এবছরও নবম দশম শ্রেণীর বইয়ে এটা অন্তর্ভুক্ত করেছে। এবার জানা যাক প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি, যেমন বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি। কিন্তু কম্পিউটার আমাদের এই সকল ভাষা সরাসরি বুঝতে পারে না। কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র শূন্য আর এককে বুঝতে পারে। আমরা গত বছর যেভাবে শিখেছিলাম তা ছিল এরকমের যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটারে প্রোগ্রাম লেখা যায়। এটি বিভিন্ন সিনট্যাক্স ও নিয়ম অনুসরণ করে, যা কম্পিউটারের জন্য কার্যকর নির্দেশ তৈরি করে। তো ওই কথাটাকে একটু ব্যাপক আকারে দেওয়া হয়েছে, এখানে ভাষাগুলোর আবার নাম দেওয়া হয়েছে। তো কথা একই, একটু বিস্তারিত বর্ণনা করেছে। তো এরপরে কি আসে, কিন্তু শুধু শূন্য আর এক দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষেরা সাধারণত যে সকল ভাষা ব্যবহার করি সেগুলোকে শুধুমাত্র শূন্য আর এক দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসাবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে আবার শিখলাম। আচ্ছা, অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি++, পাইথন, জাভা ইত্যাদি।
উপরের ছবিগুলো একটু খেয়াল করি, এই যে সি হ্যাশ, সি প্লাস প্লাস, এটা হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে সি হ্যাশ, এই 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 ভাষা দুটো সম্পর্কে বলা হয়েছে। আর আমরা যে ভাষায় কাজ করব সেটা হচ্ছে এই পাইথনের কাজ, অর্থাৎ পাইথন নিয়ে তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করা হবে। আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। আমাদের কম্পিউটারের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথম আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলবো। কম্পিউটারে এমন একটা রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন করে রূপান্তর করে। তো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন করে যাচ্ছে। হ্যালো বলছে, HELLO, এটা কিন্তু সে তার মেশিন ভাষায় 0 আর 1 এর ভিত্তিতে রূপান্তর হচ্ছে। তার মানে প্রোগ্রামিং ভাষাটাকে ট্রান্সলেটর তার মেশিন কোডে রূপান্তর করে তারপর আমাদের কাছে তার আউটপুটটা পৌঁছে দেয়। এই হচ্ছে ব্যাপারটা। তো মেশিন কোড বা মেশিন ভাষা কি এটা জানা যাক। মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়, যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কাজেই প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারবে। এই ছিল মেশিন কোড বা মেশিন ভাষা। তো মেশিন কোড আর মেশিন ভাষা মানে মেশিন ভাষা কিভাবে রূপান্তরিত হয় এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। এখন আবার এখানে সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা জানলাম মেশিন কোড বা মেশিন ভাষা কি। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা বা অনুবাদক প্রোগ্রাম আবার দুই রকম হতে পারে, আমরা কিন্তু পূর্বে শিখেছিলাম। তো ভাষার রূপান্তর দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। তো প্রথম হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলার কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হবে। এই হচ্ছে কম্পাইলারের কাজ। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী প্রোগ্রামটি হচ্ছে একটা কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি সে করতে পারে। এই ছিল আমাদের কম্পাইলারের কাজ। মোট কথা কম্পাইলার হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। প্রোগ্রামিং ভাষাগুলোকে মেশিন করে রূপান্তর করতে সাধারণত এটি ব্যবহার করা হয়। আর কম্পিউটারে যখন কোনো নির্দেশনা দেই বা আমাদের দেওয়া নির্দেশগুলো যদি ভুল হয় তাহলে কম্পাইলার সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর করবে। এই ব্যবস্থাকেই বলা হয় কম্পাইলার। তো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রের মাধ্যমে আমরা শিখেছিলাম প্রোগ্রামিং ভাষা। এটাকে কম্পাইলারের মাধ্যমে আমরা কি করি, এই যে এর কম্পাইল করে তারপর মেশিন করে রূপান্তর করে। এই ছিল তার আমাদের কম্পাইল করার প্রক্রিয়া। দ্বিতীয় যে ধাপ, অর্থাৎ মেশিন ভাষাকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কম্পাইলার আর একটা ইন্টারপ্রেটার। তো ইন্টারপ্রেটার কি এই সম্পর্কে জানবো। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না, একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট করা। আর যে রূপান্তরের কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটা একটা করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর সে থেমে যাবে। তো আমরা পূর্বে শিখেছিলাম যে ইন্টারপ্রেটার সে একসাথে করে, অর্থাৎ যে রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে সে রূপান্তর হবে না, একটা একটা নির্দেশ ধারাবাহিকভাবে সে রূপান্তর হতে থাকবে। এর রূপান্তর ব্যবস্থাই হলো ইন্টারপ্রেট করা। এটি যে সফটওয়্যার করে থাকে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। পূর্বেরটার মতোই কম্পাইলার। আর তাহলে এই চিত্রটাকে আমরা লক্ষ্য করব। এই চিত্রটা দিয়ে আমরা কি বুঝতে পারছি আমি আশা করব তোমরা
চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবে। প্রোগ্রামিং ভাষা, এখান থেকে কম্পাইলার, কম্পাইলার থেকে মেশিন কোড, এই মেশিন কোড থেকে আবার কি করে পরের নির্দেশে যাব, আর পরের নির্দেশ থেকে আবার নির্দেশ যা পাবো সেখান থেকে আবার প্রোগ্রামিং ভাষায় রূপান্তর হবে। কোন প্রোগ্রামিং ভাষাটি শিখবো? বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হবে, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের। শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু আধটু ভিন্নতা থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হবার পর একটা সেমিকোলন চিহ্ন দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না। এরকমের কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটা প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর তোমার জন্য অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুবই সহজ হয়ে যাবে। তবে সাধারণভাবে প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয়টি কাজের ধরন এবং কিছুটা আগ্রহের উপরও নির্ভর করে। প্রোগ্রামিং যারা নতুন শিখতে চায় তাদের জন্য পাইথন একটা দুর্দান্ত সূচনা হতে পারে। ওকে, এবার সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটা প্রোগ্রামিং ভাষা। এটি শিক্ষানবিশ বান্ধব, এর একটা সাধারণ সিনট্যাক্স রয়েছে এবং এটি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং অটোমেশনের মতো ক্ষেত্রসমূহে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু। তো আমরা এই যে ভাষার সম্পর্কে বেশ বুঝতে পারলাম। আসলে ব্যাপারটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি তাহলে বোঝা অতটা জটিল নয়। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বইটার সাথে মিলিয়ে নিবে আর বোঝার চেষ্টা করবে। আর যেখানে সমস্যা হবে আমাকে ইনফর্ম করলে হয়তো সমাধান দেওয়ার চেষ্টা করব। এবার পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু। আমরা গত 2024-এর অক্টোবর-নভেম্বরে তোমাদের এই পাইথন থেকে ক্লাস করেছিলাম। এবার পাইথন প্রোগ্রামিং এর যাত্রা শুরু। পাইথন ভাষার নির্দেশ বা কোড লেখার জন্য প্রথমে প্রোগ্রামিং পরিবেশ তৈরির জন্য কিছু কাজ করতে হবে। 1. পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। এই লিঙ্কে থেকে পাইথন ডাউনলোড করা যায়, যেমন http তারপরে www.python.org ডাউনলোডস, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সিস্টেমটা একটু দেখি। আমরা দেখো এখানে যদি আমরা লিখি, আমি তোমাদেরকে একটু সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যদি আমরা লিখি www.python, আমরা এটাকে আমরা এন্টার দেই। ইন্টারনেট কানেকশন কানেক্ট। ওকে, তাহলে আমরা আবার দেখছি .python। ডাউনলোড থেকে একবার ডাউনলোড লিখে, এই যে দেখো আমরা যখনই এভাবে সার্চ বারে লিখে দেই তো তখনই আমাদের এই যে প্রথম যে অংশটা থাকে এটা কি আমরা ক্লিক করব। তাহলে ডাউনলোড পাইথনে ক্লিক করি। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সে কারণে আমি ডাউনলোড করছি না, তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গাটুকুতে নিয়ে আসলাম। যে ডাউনলোড পাইথন, এই যে একটা ভার্সন দেয়া আছে 3। তো আমি তোমাদেরকে আরেকটু বিষয় বলবো যে যখন তোমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাবে বা কোনো বিষয় ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই যে প্রথম যে অংশটা থাকে ওইটাই হচ্ছে আপডেট ভার্সন, ওটাকেই আমরা সিলেক্ট করে ক্লিক করব। তো এই ছিল তোমাদের ডাউনলোড করার প্রক্রিয়া। এবারে আমরা আবার মূল কাজে যাচ্ছি। তো
এই ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানাটা দিয়ে তোমরা অবশ্যই চেষ্টা করবে। যেমন আমি তোমাদেরকে এইভাবে চেষ্টা করে কিন্তু দেখালাম যে কিভাবে ডাউনলোড করতে হয়। এরপর সেখান থেকে সবচেয়ে সাম্প্রতিক ভার্সন নামিয়ে নিই। ওই যে বললাম প্রথমেই যে ভার্সনটা থাকবে ওই ভার্সনটাই আমরা ক্লিক করে ওটাকে ডাউনলোড করব। নাম্বার 2, অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটি ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো একটা উইন্ডো দেখতে পাবো। আমরা প্রথমে ওইটাকে ডাউনলোড করব, ডাউনলোড করলেই তো আমরা কাজ করতে পারবো না। ডাউনলোড করার পরে আমাদেরকে ওটাকে ইনস্টল করে নিতে হয়। আমরা প্রত্যেকটা সফটওয়্যার কি এভাবে ইনস্টল করে তারপর কাজ করতে হয়। এইরকমের একটা ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আমরা কিভাবে করব, এই যে ইনস্টল নাও, এটা যখন ওপেন করব তখন ইনস্টল নাওতে ক্লিক করলেই আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হবে। এখন ইনস্টল উইন্ডোর থাকা অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দেব। এই যে এখানে কিছু অংশ আছে, এই যে একটা অংশ, এই একটা বক্স, এই একটা বক্স, এইগুলোকে আমরা টিক দিয়ে তারপরে ওকে করব। তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করব। এই সময় ইনস্টল হওয়ার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দেব। এবার 3, এই ছিল ইনস্টল করার ধাপ। এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে কিনা। 4, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেব। সেজন্য এই লিঙ্কে যাই। কোন লিঙ্কে যাব? এই যে দেখো, http তারপরে / দিয়ে thony.org, এই লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি নামিয়ে নেই ও ইনস্টল করি। আমি তোমাদেরকে এটাও একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি। তাহলে আমরা কি লিখব? এখানে লিখব থনি সফটওয়্যার .ts এই যে লেখা আসছে, এটাকে আমরা এই যে সব সময় আমি বলি যে আমাদের প্রথমেই এই যে যে ইয়াটা থাকবে ওইটাকেই আমরা ডাউনলোড করে নেব। তাহলে এটা ক্লিক করব। যেহেতু আমার এটা ক্লিক করা ডাউনলোড করা আছে সে কারণে আমি ডাউনলোড করছি না। এভাবে তোমরা এই অংশ এই ভার্সনটাকে ডাউনলোড করে নেবে। সাধারণত প্রথমেই যে অংশটা থাকে সেটাই হচ্ছে আপডেট ভার্সন। তো এইভাবে আমরা থনি সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিব। তো এই লিঙ্ক থেকে থনি সফটওয়্যারটি নামিয়ে নেই এবং ইনস্টল করি। তাহলে আমরা প্রথমে এই থনি সফটওয়্যারটাকে এই যে এরকম একটা ইন্টারফেস আমরা কিন্তু দেখে আসলাম। তো এরকম আমরা এটাকে নামিয়ে তারপর ইনস্টল করে নিব। ইনস্টল না করলে তো কাজের উপযোগী হবে না। তারপরে যা করতে হবে, নাম্বার 5, থনি সফটওয়্যার এরপর চালু করি। নিচের মতো উইন্ডো দেখতে পাবো। থনি সফটওয়্যার চালু করলে আমরা এই উইন্ডোটাকে দেখব। ওকে, তাহলে এবার লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো একটা উইন্ডো আসবে। এরপর লেটস গো, এই যে এখানে দেখা যাচ্ছে আমরা যখন এটাকে ওপেন করব তখন এরকমের একটা এই অংশটার মতো একটা উইন্ডো দেখতে পাবো, এটার মতো। তারপর এখানে যখন লেটস গো নিচের দিকে লেটস গো লেখা থাকবে, ওই লেটস গোতে ক্লিক করার পরে আমাদের এই অংশটা এরকম একটা উইন্ডো চলে আসবে। লেটস গো বাটনে ক্লিক করলে নিচের মতো উইন্ডো চলে আসবে। তাহলে এই কিন্তু আমাদের কাজ করার যে অংশ সেটা চলে আসছে। এটা হচ্ছে ইনপুট অংশ আর এটা হচ্ছে আউটপুট অংশ। এই যে ইনপুট অংশে এই যে ফাইল, এডিট, ভিউ, রান, টুলস, হেল্প, এই অপশনগুলো আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে টুলসের কিছু চিহ্ন। টুলস, এই যে এটা রানের কাজ করে, এটা সেভের কাজ, এটা ওপেনের, এটা নিউ নতুন পেজ আসবে এটা ক্লিক করলে। এই ছিল যেটা আমাদের এই রিবনের মধ্যেই পাওয়া যাবে। ওকে, আর এইখানে আমি যেভাবে প্রোগ্রামে যা লিখবো এটাকে আমাকে আউটপুট করে দেখাবে এই অংশে। ওকে, তাহলে আমরা গত 8ম শ্রেণীতে তোমাদেরকে এর উপরে কাজ করে দেখিয়েছিলাম। তো এই ছিল আমাদের 5ম ধাপ পর্যন্ত। এবার 6ষ্ঠ ধাপ। এবার আমাদের কি করতে হবে, এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নেই। এই যে অংশগুলো, এই অংশগুলোর আবার আরেকটা উইন্ডোতে তোমাদেরকে বইয়ে একটা বুঝিয়ে দিয়েছে। এই যে এই আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করি। এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে রান বাটন বলে। এখানে আমরা যদি যখনই কোনো প্রোগ্রাম লিখব এবং সবশেষে যদি এখানে রান করি তাহলে আমাদের এই আউটপুট অংশে মানে প্রোগ্রামটা রান করে দেখাবে। তারপর এই যে একটা অংশ,
এই যে আমি উপরের অংশ থেকে কিন্তু ছবি দিয়ে দেখিয়েছিলাম। এটা হচ্ছে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব। আমরা কিন্তু এই যে এই অংশ থেকে সেই ওয়ার্ড, তারপর মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে এই অপশনে ক্লিক করে কিন্তু আমরা সেভ শিখেছি। তো সেম সিস্টেমই এখানেও দেওয়া হয়েছে, এইভাবে সেভ করে নেব। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে, দেখো এটা কি তোমাদের পরিচিত লাগে? হ্যাঁ, অবশ্যই লাগে। এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামের নাম এখানে বসবে, অর্থাৎ ওপেন করতে চাইলে আমরা এখান থেকে আমরা যে কোনো অংশ ওপেন করতে পারি। তো কোড লেখার জায়গা, তাহলে আমরা পূর্বেই শিখেছিলাম এটা হচ্ছে কোড লেখার জায়গা। এই জায়গাটুকুই তোমাকে এখানে আবার বইয়ের অংশে সুন্দরভাবে বর্ণনা দিয়ে বুঝিয়েছে এই যে টুলসগুলো সম্পর্কে। তো এটা এই ব্যাপারটাই। তাহলে এই এখানে হচ্ছে কোডের আউটপুট বলবে, আমি যেভাবে কোড ইনপুট করব এখানে, সেই কোডটাই এখানে আউটপুট অংশে দেখাবে। তো এই ছিল আমাদের ষষ্ঠ ধাপ। এবার সপ্তম ধাপে যাচ্ছি। সপ্তম ধাপে এবার আমরা একটা প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে এই যে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এরপর রান বাটনে ক্লিক করলে নিচের আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠবে। তো আমরা এই যে একটা প্রোগ্রাম লিখলাম, ইনপুট অংশে আমরা এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। তো আমাকে তো কিন্তু এই যে আউটপুট অংশে হ্যালো ওয়ার্ল্ড শো করে দেখাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে এরকমের, আমি যেভাবে এখানে ইনপুট অংশে যেভাবে প্রোগ্রাম লিখবো সে আমাকে এভাবে এই আউটপুট অংশে রান করে দেখাবে। এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটা নাম দিয়ে ফাইলটি সেভ করি। এখানে আমাদের ফাইলের নামও প্রদর্শন করবে প্রোগ্রামের উপর। তো টেক্সট প্রদর্শন করা, আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তা কি দেখা যায়? হ্যাঁ, প্রিন্ট আমি বাংলাদেশকে ভালোবাসি। কাজেই প্রিন্ট ফাংশন মনিটরের স্ক্রিনে বা অন্যান্য স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে। বার্তাটি একটা স্ট্রিং বা অন্য কোনো বস্তু হতে পারে। স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি একটা স্ট্রিংয়ে রূপান্তরিত হবে। তো এই ছিল টেক্সট প্রদর্শন করার ক্ষেত্রে। এবার প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের ব্যবহার। প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের ব্যবহার, আমরা ভেরিয়েবল সম্পর্কে শিখেছিলাম। ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামিং ভাষায় মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে ভেরিয়েবল বলা হয়। এটি সাধারণত প্রোগ্রামে ব্যবহৃত তথ্য ধারণ করে। তো এটা ছিল আমাদের গত বছর যে ধারণা দিয়েছিলাম তার আলোকে সংজ্ঞা। তো দেখি তোমাদের বই কি দেওয়া হয়েছে। কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভেরিয়েবল ব্যবহার করতে পারবো। ভেরিয়েবল মানে কোনো তথ্য সঞ্চয় করে রাখা। চলক বা ভেরিয়েবল হলো একটা বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট কোনো একটা ডেটা জমা রাখা যায়। ভেরিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল, এটি চলক নামেও পরিচিত। কাজেই আমরা চাইলে প্রোগ্রামে একটা লাইনে ভেরিয়েবলের মধ্যে একটা ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি। উল্লেখ্য, পাইথন প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের কোনো নির্দিষ্ট ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন নেই। এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। ভেরিয়েবলের ব্যাপারটা তোমাদেরকে আগেও ক্লিয়ার করেছিলাম। তো কোনো শিক্ষার্থী অনেক সময় ক্লাসে অনুপস্থিত থাকার কারণে কিছু কিছু জিনিস বুঝতে তাদের সমস্যা হয়। তো এই জায়গা থেকে অবশ্যই বোঝার চেষ্টা করে নিবে। ভেরিয়েবল ব্যাপারটা অত জটিল কিছু নয়, কিন্তু মনোযোগ না থাকার কারণে দেখা যাচ্ছে যে তারা বুঝতে সক্ষম হয় না। তো আমি আশা রাখি এই জায়গা থেকে সবাই বোঝার চেষ্টা করবে। আর আগে তো ধারণা দেওয়া ছিল চলক বা ভেরিয়েবলের নামকরণ। এবার চলক বা ভেরিয়েবলের নামকরণটা কিভাবে হবে দেখি নেই। আমাদের সবার যেমন এক একটা নির্দিষ্ট নাম আছে এবং এই নাম দিয়ে আমরা
একে অপরকে চিনতে পারি। ঠিক তেমনি প্রোগ্রামে প্রতিটি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম দিতে হয়, যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটি চিনতে পারবো ও তা ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করব, যেখানে ভেরিয়েবলের মান হিসেবে 9 জমা রাখতে চাই, তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়াল টু 9। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন নাম্বার 1, ভেরিয়েবলের নাম সবসময় একটা শব্দ হবে, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তবে আমরা চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটা শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যায়। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটা আন্ডারস্কোর চিহ্ন দিয়েও ভেরিয়েবলটির নামকরণ করা যাবে। এই ছিল আমার প্রথম। দ্বিতীয় হচ্ছে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, তার মানে স্মল লেটার, অথবা এ থেকে জেড ক্যাপিটাল লেটার, অথবা আন্ডারস্কোর হতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা, 0 থেকে 9 বা অন কোনো প্রতীক চিহ্ন, যেমন স্টার বা আন্ডারস্কোর ইত্যাদি হতে পারবে না। হাইফেন, স্টার বা হাইফেন, এই অংশ দ্বারা হাইফেন বোঝাচ্ছে। তো প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা 0 থেকে 9 বা এ থেকে জেড, তার মানে 0 থেকে 9, এ থেকে জেড স্মল লেটার, অথবা এ থেকে জেড ক্যাপিটাল লেটার, অথবা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ওকে, নাম্বার 3, ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন @, এই যে এই চিহ্নটা, এই একটা ডলারের চিহ্ন, এই একটা মডুলাস চিহ্ন, এই একটা চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যাবে না। 4, পাইথন একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা, তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে। যেমন মাই আন্ডারস্কোর ভেরিয়েবল আর মাই আন্ডারস্কোর ভেরিয়েবল দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে। এবার 5, কি ওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ। আমরা ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম বা অন্য কোনো শনাক্তকারী হিসেবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। পাইথন 3.10 তে আমরা 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে, যেমন ফলস, ট্রু, নান, and, as, break, plus, continue, if, else, except, while, return, for, global ইত্যাদি। তো এই রকমের শব্দগুলো আমরা একটু বেশি শিখেছি। গত বছর আমরা ফলস, ট্রু এবং এই ইফ আর এলস, এই হোয়াইলের কিছু ব্যবহার ছিল নবম শ্রেণীতে, আর বাকিগুলো আমরা এই বইয়ে শিখে নেব। তো ভেরিয়েবলের ভুল নামকরণ আর ভেরিয়েবলের সঠিক নামকরণ। মাই ভেরিয়েবল, এটা হচ্ছে ভুল নামকরণ, আর ভেরিয়েবলের সঠিক নামকরণ হবে এভাবে মাই ভেরিয়েবল অথবা মাই আন্ডারস্কোর ভেরিয়েবল। ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি, এখানে এরকম স্পেস, এই যে স্পেস হয়েছে, এই স্পেসটা হতে পারবে না। আমরা এই যে এখানে একটা স্পেসটা হতে পারবে না, অথবা ন্যাশনাল আন্ডারস্কোর আইডি। দিস ভেরিয়েবল ইজ স্কুল, এটা ভুল। দিস আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল। তো G1, G11, Z আন্ডারস্কোর ইয়ান, এরকম দিতে পারি আমরা। তো 9 ABC 9 আমরা শিখেছিলাম যে ভেরিয়েবলের প্রথম সংখ্যা দেয়া যাবে না, যে ABC দিয়ে 9 শেষে দিতে পারবো আমরা। এই যে একটা চিহ্ন ডলারের, তো এই অংশটাকে আমরা দিতে পারবো না। আমরা এই জায়গা থেকে শিখেছিলাম, এই যে এই জায়গাটুকু যে শিখেছিলাম, এই জায়গা থেকে আমরা শিখেছি যে এইগুলো ব্যবহার করা যাবে না প্রথমে। তো এখানে প্রথমে এটা দেওয়া হয়েছে, কারণ এটা একটা ভুল। সঠিকভাবে আন্ডারস্কোর ভেরিয়েবল। দেয়া যাবে না, মাই আন্ডারস্কোর নেম, তাহলে বাদ দিয়ে মাই আন্ডারস্কোর নেম। প্রিন্ট কিওয়ার্ডকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, তবে মাই প্রিন্ট অথবা প্রিন্ট, এটা হচ্ছে সঠিক। তো এই ছিল আমাদের ভেরিয়েবলের ভুল নামকরণ এবং ভেরিয়েবলের সঠিক নামকরণ এর ক্লাস। আমরা
ভেরিয়েবলে ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা আজকের ক্লাস দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা ক্লাসটাকে ভেঙে পরবর্তী ক্লাসে বাকিটুকু দেওয়ার চেষ্টা করব। ভেরিয়েবলে ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা। তো ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। আচ্ছা, ভ্যালু ধরি আমাদের একটা ভেরিয়েবল আছে এইজ। এখন এইজ এর মান যদি 25 রাখতে চাই, তাহলে প্রোগ্রামে আমরা লিখব এইজ ইকুয়াল টু 25। এখানে আবার এই যে অ্যাসাইনমেন্ট আকারে আমাদেরকে একটা কাজ দেখানো হয়েছে, এটা একটু লক্ষ্য করি যে ভেরিয়েবল হিসেবে যাবে কি এইজ, আর এটা হচ্ছে একটা ভ্যালু। এই 25 হচ্ছে একটা ভ্যালু, অর্থাৎ এইজের ভ্যালু হচ্ছে 25। তাহলে এইজ ইকুয়াল টু 25। এই মানটি যদি প্রিন্ট করতে চাই তাহলে লিখব প্রিন্ট এইজ, প্রিন্ট এইজ লিখব। তাহলে এইজ আমার 25 দেওয়া হয়েছে, প্রিন্ট এইজ আমরা যদি লিখি তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে এইজ কত। এবার আমরা যদি পাশের প্রোগ্রামটি লিখে রান করি, এটুকু লিখে যদি আমরা রান করি তাহলে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে কি এইজ ইকুয়াল টু 25 প্রিন্ট এইজ। তাহলে আমরা নিচের মতো একটা আউটপুট পাবো। আবার পুরো প্রোগ্রামে একটা ভেরিয়েবলের মান একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। নিচের প্রোগ্রামটি রান করি এবং আউটপুট তাহলে কি হবে দেখো। এই যে উপরের এই কাজটুকুই কিন্তু প্রোগ্রামিং এ আমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এই যে দেখো এইজ ইকুয়াল টু 25, তাহলে প্রিন্ট করব কি এইজ, প্রিন্ট করছি আমি এইজ, এইজ ছিল আমাদের ইনপুট অংশ। তাহলে আউটপুট অংশ আমাকে কিন্তু এই যে 25 শো করে দেখাচ্ছে। এই যে আউটপুট আমার, আমি কি এইজ চাচ্ছি, এইজ ইকুয়াল কত, আমাকে এই এইজ দেখাচ্ছে অর্থাৎ 25। আমার কিন্তু এখানে প্রোগ্রামিং এ লেখা ছিল 25, সে আমাকে আউটপুট করে দেখাচ্ছে। এই প্রোগ্রামটা আমরা অষ্টম এবং নবম শ্রেণীর বইয়ে পেয়েছিলাম। ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল টু 1, প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও, ভ্যালু আন্ডারস্কোর নাও 2, প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও, ভ্যালু আন্ডারস্কোর নাও 3, প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও। এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি, অর্থাৎ 1 2 3 হবে আউটপুট। এটা নিয়ে আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম এবং তোমরা কেউ লিখেছিলে শুধু 3 হবে, আবার কেউ লিখেছিলে ভিন্নতা। তো সেই জায়গায় কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক ব্যাখ্যা দিয়েছিলাম। তোমাদের অনেকের ধারণা ছিল যে আমরা শেষের প্রিন্টে যেটা লিখবো সেটাই সে আউটপুট করে দেখাবে, কিন্তু না, ভ্যালু লিখে আমি প্রত্যেকটাই প্রিন্ট চাচ্ছি যে উপরের এই ভ্যালুটা আমাকে কি দেখাবে, আবার এখানেও কিন্তু প্রিন্ট করে চাচ্ছি যে এটাকে আমাকে কি দেখাবে। তো সেক্ষেত্রে আমাকে আউটপুট দেখাবে 1 2 3। লক্ষ্য করি উপরের প্রোগ্রামে একই ভেরিয়েবল ভ্যালু আন্ডারস্কোর নাওকে আমরা বারবার প্রিন্ট করেছি, কিন্তু এক এক সময় ভেরিয়েবলটির ভিতরে জমা থাকা ডেটা ভিন্ন ছিল, তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি। এরপর ডেটা টাইপ সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। ডেটা টাইপ আমরা জানি ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, বর্ণ, শব্দ, বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি বিট বা বাইট দখল করে তা নির্ধারণ করা এবং প্রসেসর কিভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায়। পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে, নিচে কিছু ডেটা টাইপ উল্লেখ করা হলো। এই ডেটা টাইপ আমাদের প্রোগ্রামিং কাজ করতে হলে অবশ্যই ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে ডেটা টাইপ সম্পর্কে উল্লেখ করা হলো। এই অংশগুলো আমরা কিন্তু অষ্টম নবম শ্রেণীতে 24-এর শিখেছিলাম। তো প্রথমে ইন্ট, ইন্ট পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলা হয়, তাই ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ইন্ট। এখানে ইন্ট হলো ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। এমন একটা উদাহরণ হলো যেমন imid_num = 5।
এটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের ডাটা টাইপ। যদি পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি যদি আউটপুট পূর্ণ সংখ্যা চাই, সেক্ষেত্রে আমাকে ইন্টিজার ইন্ট দিয়ে লিখতে হবে। এবার ফ্লোট, 2 নাম্বার হচ্ছে ফ্লোট। এই ভেরিয়েবলে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখতে পারি। এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয়। তাই ভেরিয়েবলে ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় ফ্লোট। এমন একটা উদাহরণ হলো এইজ ইকুয়াল টু 45.50। এই যে ভগ্নাংশ টাইপের ডেটা টাইপ যদি আমরা লিখি, তাহলে আমাদেরকে অবশ্যই ফ্লোট সংক্ষেপে লিখতে হবে, ফ্লোটিং নাম্বারকে সংক্ষেপে ফ্লোট লিখতে হবে। এই ছিল আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে। এরপর নাম্বার 3, str। ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই, তাহলে সেটিকে স্ট্রিং বলা হয়। আর এ ধরনের তথ্য str ডেটা টাইপের অন্তর্ভুক্ত। এখানে str হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। আমরা স্ট্রিং ভেরিয়েবলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশনের মধ্যে জমা রাখবো। উদাহরণ, a ইকুয়াল টু, যে কোটেশনের মধ্যে c, b ইকুয়াল টু কোটেশনের মধ্যে দিস ইজ এ স্ট্রিং ভেরিয়েবল। তাহলে আমরা str টাইপের যত ডাটা টাইপ আছে সেটা আমরা কোটেশনের মধ্যে রাখবো। এই ছিল আমাদের 3 নাম্বার। এবার 4, বুল। বুল হলো বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। কোনো ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যে, ট্রু ফলস কে ডেটা হিসেবে জমা রাখতে হয়, তাহলে সেটি হবে বুলিয়ান ডেটা। এখানে বুল ডেটা টাইপে 2টি মাত্র তথ্য রাখা যায়, ট্রু ও ফলস। এমন উদাহরণ নিচে দেখি। a ইকুয়াল টু ট্রু। পাইথন প্রোগ্রামে ইন্ট, ফ্লোট, str এবং বুল ছাড়াও আরো কিছু ডেটা টাইপ আছে। যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয়, আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো। ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি সেটা জমা হয় কম্পিউটারের মেমোরিতে। তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভেরিয়েবল ব্যবহার করব, কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভেরিয়েবলটির মান তখন প্রোগ্রামে ব্যবহার করা হবে। তো ডেটা টাইপের রূপান্তর বা টাইপকাস্টিং। কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপের মাধ্যমে। আমরা যদি একটা ভেরিয়েবলকে টাইপ ফাংশনের ভিতর রেখে প্রিন্ট করি, তাহলে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল 73.07 প্রিন্ট টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল প্রিন্ট টাইপ ফাংশন টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল। তো এই ছিল আমার ইনপুট অংশে প্রোগ্রাম লেখার কাজ। আউটপুট পাবো নিচের মতো, যে 73.07। তাহলে এটা কোন ধরনের ডাটা টাইপ? এটা হচ্ছে আমার ক্লাস ফ্লোট টাইপের ডাটা টাইপ। ফ্লোটিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফ্লোট টাইপের ডাটা টাইপ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম টেস্ট আন্ডারস্কোর ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য 73.07 এবং এটি একটা ফ্লোট ডাটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ পরিবর্তন করতে হয় অথবা সুনির্দিষ্ট করতে হয়। এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা হয়। নিচে 3টি গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো। আমরা গত ক্লাসেও টাইপ কাস্টিং সম্পর্কে শিখেছিলাম, কিন্তু এত ব্যাপক আকারে আমাদের শেখা হয়নি। তো এই বইয়ের এই অংশে আমাদের এটাকে একটু গুরুত্বের সাথে শেখানো হয়েছে এবং ব্যাপক আকারে দেয়া আছে। নিচে 3টে গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো। ইন্ট, আমরা একটু লক্ষ্য করি, এই যে ইন্ট ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি করে। ফ্লোট স্ট্রিং, ফ্লোট বা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশযুক্ত সংখ্যা তৈরি করে এবং str বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে। এখন নিচের উদাহরণগুলো লক্ষ্য করব। x ইকুয়াল টু ইন্ট, এই যে এই x এর মান হবে 1, y ইন্ট 2.8, y এর মান হবে 2, আর z ইন্ট, এই যে দেখো ফাংশনের মধ্যে আমাদের ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে 3 লেখা আছে, অর্থাৎ z এর মান হবে 3। x ফ্লোট 1.0, y ফ্লোট 2.8, তাহলে y এর মান হবে 2.8, z ফ্লোট এর মান হবে 3.0, w ফ্লোট 4.2,
কোটেশনের মধ্যে এর মান হবে 4, অর্থাৎ কোটেশনের মধ্যে আমরা যা লিখতে চাই। এরকমের বাকি অংশটুকু এখানে দেখাচ্ছে। তো এই ছিল আমাদের কাজ। তো প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া, আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নিতে চাই তাহলে কি করব? ইনপুট ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ। প্রোগ্রামে নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে তখন প্রোগ্রাম এক্সিকিউশন করা বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তখন তা আবার চলতে থাকে। আমরা যদি নিচের মতো লিখি টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট, এই যে ফাংশনের মধ্যে আমি লিখব যা লিখতে চাই, তাহলে টেস্ট আন্ডারস্কোর ইনপুট ভেরিয়েবলটি আমাদের নিকট থেকে একটা ইনপুট গ্রহণ করবে। তবে ইনপুট প্রোগ্রামের ভিতরে ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর বা যেটাই গ্রহণ করুক না কেন সেটিকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে। এখন আমরা একটা ভেরিয়েবল ইনপুট নিয়ে সেটি প্রিন্ট করি। তো এই হচ্ছে আমার ইনপুট অংশের টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট প্রিন্ট টেস্ট আন্ডারস্কোর ইনপুট প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট। এই প্রোগ্রামের আউটপুট তাহলে কি হবে? তুমি যা ইনপুট দিবে সেটি কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে। কিন্তু খেয়াল করে দেখো, তুমি কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ ইনপুট দিলেও সেটি ডেটা টাইপ হিসেবে str প্রিন্ট হচ্ছে। অর্থাৎ তুমি যে তথ্যই জমা দাও ইনপুট তথ্যটিকে একটা স্ট্রিং হিসাবে গ্রহণ করবে। কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লোট ডেটা হিসেবে জমা হয়, তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করে নিতে হবে। নিচের মতো প্রোগ্রাম করে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি তাহলে ইনপুট ফাংশনকে সরাসরি ইন্ট ডেটা টাইপে রূপান্তর করা যাবে। তো টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইন্ট ইনপুট প্রিন্ট টেস্ট আন্ডারস্কোর ইনপুট প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট আন্ডারস্কোর। তো প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো ইন্ট ইনপুট লেখার কারণে টেস্ট আন্ডারস্কোর ইনপুট ভেরিয়েবলটি ইন্ট ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে। আবার আমরা চাইলে একটা তথ্য ইনপুট নেবার সময় নির্দিষ্ট কমেন্ট বা নির্দেশনা দিয়ে দিতে পারবে। সেজন্য ইনপুট এর ভিতরে কোটেশন দিয়ে সেই কমান্ড লিখে দিতে পারি। যেমন আমরা যদি লিখি টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিয়ে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, তাহলে প্রিন্ট ফাংশন টেস্ট আন্ডারস্কোর ইনপুট প্রিন্ট টাইপ টেস্ট আন্ডারস্কোর ইনপুট। তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটা ইনপুট কমান্ড প্রদর্শন করবে, প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট, অর্থাৎ তুমি যে সংখ্যা ইনপুট করতে চাও সেটাই আমি আউটপুটে বসিয়ে আউটপুট হিসেবে দেখতে পারবো। এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরো শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি। এই জন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্টের মধ্যে কোটেশনের ভিতরে লিখব এবং তারপরে কমা চিহ্ন দিয়ে আমাদের ভেরিয়েবলের নাম লিখে দেব। যেমন টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল ইন্ট ইনপুট, তারপর কোটেশনের মধ্যে লিখবো ইনসার্ট অ্যান ইন্টিজার নাম্বার, প্রিন্ট কোটেশনের মধ্যে দিস ইজ ইয়োর ইন্টিজার নাম্বার, টেস্ট আন্ডারস্কোর ইনপুট। তাহলে নিচের মতো আউটপুট দেখতে পাবো, ইন্টিজার অ্যান্ড ইনসার্ট অ্যান ইন্টিজার নাম্বার, যা লিখবো আমি সেটাই শো করবে সে। আবার দিস ইজ ইয়োর ইন্টিজার নাম্বার এত। তো এখানে খেয়াল করে দেখো প্রিন্ট ফাংশনের মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি কোটেশন বা একক উদ্ধৃতির ভিতরে লিখেছি, আর যখন আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করেছি সেটিকে কোনো কোটেশন বা একক উদ্ধৃতির মধ্যে না রেখে সরাসরি ভেরিয়েবলটির নাম লিখেছি। তো এই ছিল আমাদের ইনপুট অংশের কাজ এবং আউটপুটে কিভাবে তার প্রদর্শন হবে। এবার গাণিতিক অপারেশনগুলো সম্পর্কে ধারণা নেওয়া দরকার। এই গাণিতিক অপারেশন সম্পর্কে আমাদের পূর্বে ধারণা আছে। তো আমরা গাণিতিক অপারেশনে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ভাগশেষ করতে সহজেই নিচের অপারেটরগুলো ব্যবহার করতে পারি। তো অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং এটাকে পার্সেন্টেজ চিহ্ন বলা হবে না, এটাকে বলা হয় মডুলাস চিহ্ন। যোগের কাজ হচ্ছে কি, এটি যোগ বা এডিশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলকে যোগফল বের করা যাবে
বিয়োগ, এটি বিয়োগ বা সাবট্রাকশন অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের বিয়োগফল বের করা যাবে। গুণ, এটি গুণ অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের গুণফল বের করা যাবে। এটা হচ্ছে ভাগের চিহ্ন। কম্পিউটারে গুণ এবং ভাগের চিহ্ন দুটো এরকম থাকে। এটি হচ্ছে ডিভিশন অপারেটর। এটি অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগফল বের করা যাবে। আর এটা হচ্ছে মডুলাস চিহ্ন, এটি মডুলো অপারেটর। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যাবে। এই ছিল আমাদের লজিক্যাল অপারেটর অর্থাৎ গাণিতিক অপারেশন সম্পর্কে, অ্যারিথমেটিক অপারেটর। তো ব্যবহারিক সমস্যা, এই ব্যবহারিক সমস্যা এগুলো আমরা তোমাদেরকে সরাসরি কম্পিউটারে ক্লাস করে যখন কাজ করব তখন দেখানো হবে। তো আমরা এ পর্যন্ত আজকের কাজ সমাপ্ত রাখি। আমরা আগামী ক্লাসে ব্যবহারিক সমস্যা 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি যতটুকু আলোচনা করেছি এই অংশটুকু তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করে অনুশীলন করবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাইকে